দর্শক, এখন রয়েছে সুপ্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী। মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। এই কোভিড-19 পরিস্থিতিতে সকল বিনিয়োগকারী ভালো থাকুক, সেই সুস্বাস্থ্য কামনা করছি। জি, আমরা সেই সুস্বাস্থ্য কামনা করছি। আমরা ব্যাংকিং খাতে কথা বলবো, তার আগে একটু পুঁজিবাজার নিয়ে একটু জানতে চাই, সাম্প্রতিক অবস্থা একটু জানতে চাই। আমরা সাম্প্রতিক অবস্থা একটু দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে আসলে লেনদেন কিছুটা কম। আজকে আমরা এখনো পর্যন্ত লেনদেন দেখতে পাচ্ছি 450 কোটি টাকা। তবে এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিনের মতো আজকেও বিমা খাতের প্রাধান্য বেশি। আমরা দেখলাম গতকালকে বিমা খাতে লেনদেন ছিল 182 কোটি টাকা, সেখানে আজকে এখন পর্যন্ত অলরেডি 192 কোটি টাকা লেনদেন হয়েছে, এখানে টোটাল টার্নওভারের পরিমাণ 450 কোটি টাকা। আবার অন্যদিকে আমরা দেখছি যে অনেক কোম্পানির লেনদেন কিন্তু ফ্লোর প্রাইসে হচ্ছে, মানে অনেক কোম্পানি আবার ফ্লোর প্রাইসে চলে এসেছে। তো এই সার্বিক এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, বিমা খাতের যে র্যালিটা আমরা আজকে বা গতকাল দেখেছি, এটি শুধু আজকে এবং গতকাল নয়, এটি বেশ অনেক দিন ধরেই আমরা দেখছি যে একটি কাইন্ড অফ লং র্যালি বিমা খাতে প্রায় 2-3 মাস ধরে চলছে এবং সেটি এখনো র্যালিটা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে নতুন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অথবা গভর্নমেন্টের যে বিমা খাতের যারা রেগুলেটর আছেন, তারা কিন্তু বিমা খাত নিয়ে অনেক ধরনের সংস্কার করেছেন, অনেক ধরনের রেগুলেটরি চেঞ্জেস এনেছেন এবং এই সমস্ত রেগুলেটরি যে চেঞ্জেসগুলো এনেছেন সেটি বিমা খাতগুলোর প্রফিটেবিলিটি বাড়ানোর ক্ষেত্রে খুব সহায়ক টাইপের রেগুলেটরি চেঞ্জেসগুলো এনেছিলেন এবং সঙ্গত কারণে আমরা দেখতে পেয়েছি যে ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজারেও বিমা খাতের উপর একটি পজিটিভ ইম্প্যাক্ট অনেক দিন ধরে আমরা দেখছি। তো আমার ধারণা যে সাধারণ বিনিয়োগকারীর বিমা খাতের উপর এই রেগুলেটরি বিভিন্ন চেঞ্জেসের কারণে একটি আস্থা ফিরে এসেছে, এটি একটি দিক। আরেকটি দিক, আমি জানি না যে আমি রাইট না রং, বাট আপনারা জানেন যে আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান সাহেব আছেন, উনি কিন্তু মানে এর আগে বিমা খাত থেকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে আছেন। মেবি আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেট কিন্তু অনেকটাই পারসেপশন বেসড মার্কেট। তো সেই দিক থেকে একটি আস্থা বিমা খাতের যারা বিনিয়োগ করে থাকেন অথবা সাধারণ বিনিয়োগকারী, তাদের একটি আস্থা থাকতে পারে যে এই সেক্টরটিতে হয়তো অনেক ধরনের গভর্নেন্স এন্ড ইমপ্রুভমেন্ট ভবিষ্যতে আমরা দেখতে পাবো। সেই আস্থা থেকেও এরকম একটি র্যালি হতে পারে। আরেকটি ব্যাপার আছে যে বিমা খাতের নর্মালি লো পেইড আপ ক্যাপিটালের একটি সেক্টর, সেখানে যদি লেনদেন খুব বেশি হয় তাহলে কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশন খুব কুইকলি হয়। তো এই সব কিছু মিলে আমরা দেখছি এই র্যালিটা। আর আরেকটি প্রশ্ন যেটি আপনি করেছেন সেটি হলো যে ফ্লোর প্রাইসের কাছাকাছি অনেকগুলো শেয়ার এসেছে, সেটি তো আমাদের বাস্তবতা। সেটিও একই কারণে যে ওই কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি অথবা সেই কোম্পানিগুলোর ফিউচার ওয়েলথ জেনারেশনের উপর ইনভেস্টরদের কতটুকু কনফিডেন্স আছে সেটার রিফ্লেকশনই আমরা দেখতে পাচ্ছি। ফ্লোর প্রাইসে থাকা অনেক কোম্পানির ইপিএস ডিভিডেন্ড কিন্তু অনেক ভালো এসেছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্লোর প্রাইসে লেনদেন হচ্ছে। সেই লেনদেনটা আসলে বলা যায় না যে লেনদেন হচ্ছে, সেখানে আসলে আমরা একটা নিষ্ক্রিয় লেনদেনই দেখতে পাচ্ছি, সেখানে আমরা বায়ার আসলে একদমই দেখতে পাচ্ছি না। তো আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে কথা বলছিলাম প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরীর সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, আমরা পুঁজিবাজার নিয়ে শুনছিলাম, আমরা ইন্স্যুরেন্স খাত নিয়ে শুনছিলাম, আমরা ফ্লোর প্রাইস নিয়ে শুনছিলাম। একটু ওভারঅল জানতে চাই সার্বিক পুঁজিবাজারকে আপনি কিভাবে দেখছেন, ভবিষ্যৎটাকে কিভাবে দেখছেন, সেক্টর মুভমেন্টগুলোকে কিভাবে দেখছেন। আমি যদি জানতে চাই যে নতুন কমিশনের কাছে আরও কি প্রত্যাশা, আরও কি করণীয় আছে পুঁজিবাজারের জন্য, সব কিছু মিলিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমরা যদি গত কয়েক মাসের পুঁজিবাজারের যে র্যালিটা হয়েছে সেটির দিক থেকে দেখি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটি অনেকটা লিকুইডিটি ড্রাইভেন র্যালি, অর্থাৎ আমাদের যে আর্থিক বাজার সেখানে এটি বেশ লিকুইড এখন সেই লিকুইডিটি যে কারণগুলো, সেই কারণগুলোর মধ্যে আপনি জানেন যে আমাদের দেশে এখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেকটা কমে গেছে এবং কোয়ালিটি ক্রেডিটের যে অ্যাপিটাইট সেটিও খুব বেশি নেই। তাহলে এই টাকাগুলো কোথায় যাবে সেটি প্রশ্ন।
আপনি জানেন যে এফডিআর বা ডিপোজিটের রেটও অনেক কমে গিয়েছে। তো সেরকম একটি প্রেক্ষাপটে এই লিকুইডিটির একটি শিফট হয়ে পুঁজিবাজারে আসার কথা, এবং সেটি এসেছে, এবং সেটার কারণেই আমরা মেনলি দেখতে পেরেছি যে এই র্যালিটা। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এরকম একটু লিকুইডিটি মার্কেটে পুঁজিবাজার কেন আরো বেশি সামনের দিকে যাচ্ছে না? আপনি জানেন যে বিগত কয়েক মাস ধরে এই পুঁজিবাজারে যে তারল্য এসেছিল তার একটি মেজরিটি অংশ কিন্তু নতুন নতুন অনেকগুলো আইপিও এসেছে, এবং সেই আইপিওতে কিন্তু ওই যে লিকুইডিটিটা নতুন করে পুঁজিবাজারে এসেছিল সেটি কিন্তু আইপিওতে অলমোস্ট খেয়ে ফেলছে, এবং ইন ফিউচারেও আরো বেশি আইপিও আসছে আমরা দেখতে পাচ্ছি। সো পুঁজিবাজারে ডাইভার্ট হয়ে যে লিকুইডিটিটা এসেছিল সেটি আইপিও দিয়ে একটি অ্যাডজাস্টমেন্ট হওয়ার কারণে এই লিকুইডিটির ফুল ফ্লেজড ইম্প্যাক্টটা পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী যাওয়ার পথে যে ইম্প্যাক্ট সেটি আমরা দেখছি একটু নিউট্রালাইজড হয়েছে। এটির সাথে সাথে আরেকটি ব্যাপার খুবই উল্লেখযোগ্য, বাংলাদেশের মতো পুঁজিবাজারে আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট সেটি কিন্তু অনেক কমে গিয়েছে, অর্থাৎ নেট ফরেন সেল আমরা গত অনেক মাস যাবত দেখতে পাচ্ছি। সো সেটি আরেকটি কারণ যে পুঁজিবাজার কেন ফার্দার এটি বাড়ছে না। তো আবার কিছু পজিটিভ সাইডও আছে, আপনি জানেন যে মিউচুয়াল ফান্ড নিয়ে সংস্কারের কথা আমরা শুনছি, সেই ব্যাপারগুলো আছে। সো সার্বিক প্রেক্ষাপটে যদি পুঁজিবাজারকে আরো 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 সাস্টেইনেবল করতে হয় তাহলে শুধু লিকুইডিটি ড্রাইভেন মুভমেন্ট দিয়ে হবে না, এর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য যে কাজগুলো করা দরকার, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা, যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড হচ্ছে, যে সমস্ত কোম্পানিগুলো পুঁজিবাজারে আছে তাদের ব্যবসা ভালো করতে হবে, এবং সেই সমস্ত কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তো এটি যদি হয় এবং বাংলাদেশের অর্থনীতির যদি এমপ্লয়মেন্ট জেনারেশন অনেক ভালো হয় তাহলে আমার মনে হয় যে এর সাথে অন্যান্য প্যারামিটারগুলো, আপনি জানেন যে এফএক্স রিজার্ভ বাংলাদেশ এখন খুব ভালো অবস্থায় আছে, রেমিটেন্স খুব ভালো আসছেন। বাংলাদেশ খুব অল্প কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যেটি এই কোভিড সিনারিওতে খুব কুইকলি আপনার রিকভারি করছে ইকোনমিক আসপেক্টে। সো যদি অন্যান্য প্যারামিটারগুলোকে আমরা সুশাসনকে আরো সুন্দর করে প্রতিষ্ঠা করতে পারি, আমার মনে হয় যে পুঁজিবাজারের ভবিষ্যৎ শুধু লিকুইডিটি ড্রাইভের না থেকে ফান্ডামেন্টাল বেসড যে রান হওয়া উচিত। এর সাথে সাথে যে বিদেশি বিনিয়োগকারী আছে তাদেরও আস্থা যদি ফিরে আসে তাহলে হয়তো ভবিষ্যতে ভালো করবে। আমরা সেটাই প্রত্যাশা করি। আপনি আইপিও নিয়ে বলছিলেন যে একটা বড় অ্যামাউন্ট আইপিওর দিকে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে এরকম কি মনে হচ্ছে যে ডিমান্ডের চাইতে আইপিওর সাপ্লাইটা এই মুহূর্তে একটু বেশি, এরকমটি কি মনে হয়? এটি তো ওইভাবে খুব সুনির্দিষ্টভাবে মেজার করাটা খুব 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 ডিফিকাল্ট কাজ, বাট সামষ্টিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব খুব বড় অ্যামাউন্টের টাকাই কিন্তু নতুন নতুন যে কোম্পানিগুলো লিস্টেড হচ্ছে সেখানে যাচ্ছে। আপনি জানেন যে রবি সম্প্রতি আইপিও প্রসেসে আছে, সবচেয়ে বড় আইপিও রবি। হ্যাঁ, বড় আইপিও, তো সেখানেও কিন্তু অনেক টাকা বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট ওখানে করছে, কারণ আপনি জানেন যে যত টাকার ফান্ড তুলতে চাচ্ছেন বিনিয়োগকারীদের কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি অ্যাপ্লিকেশন অনেক বেশি হয়েছে। জি জি জি, অনেক বেশি সাবস্ক্রিপশন বেশি হয়। তাতে যেটা হয় যে এই মার্কেটের টাকাটাই কিন্তু সেকেন্ডারি মার্কেটের টাকাটাই ওখানে ইনভলভ হচ্ছে। শুধু রবি না, রবির পরে আরো অনেকগুলো আইপিও আসছে এবং রবির আগে অনেকগুলো আইপিও এসেছে। আমাদের মার্কেট তুলনামূলকভাবে খুব বেশি বড় মার্কেট না, তো এরকম একটি মার্কেটে খুব অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো আইপিও চলে আসে এবং সেই আইপিওর আবার যদি কোয়ালিটির প্রশ্ন যদি করেন, সেই সব মিলিয়ে বিনিয়োগকারীদের যে কনফিডেন্স অন দিস মার্কেট সেইটার অ্যালাইনমেন্টের সাথে ডিপেন্ড করে যে মার্কেটে ইন্ডেক্স বাড়বে না কমবে, অথবা পুঁজিবাজার ভালো করবে নাকি খারাপ করবে। আপনি জানেন যে রবির যে আর্নিংস, সেই আর্নিংস কিন্তু খুব বেশি স্যাটিসফ্যাক্টরি কিনা, এরকম আর্নিংস নিয়ে আসলে আমরা দেখি না, যেরকম আর্নিংস নিয়ে আসলে পুঁজিবাজার লিস্টেড খুব কমই দেখেছি মনে হয়, আমার ঠিক মনে পড়ে না। আর্নিংস একটি পার্ট, আর্নিংসই সবকিছু না, এর পাশাপাশি কোম্পানির আজকের আর্নিংস এরকম, বাট ভবিষ্যৎ আর্নিংস যদি খুব ভালো হয় তাহলে হয়তো সুখবর থাকবে, বাট ভবিষ্যৎ আর্নিংস যদি খুব ভালো না হয় এগেন দুঃসংবাদ থাকবে।
সেটাই। তো আমরা আসলে প্রত্যাশা করব যে ডিমান্ড অনুযায়ী ভালো সাপ্লাই, তো ভালো আইপিও, ফান্ডামেন্টাল আইপিও আসবে এবং সেই সাথে ভালো বিনিয়োগ করে বাজারে ঢুকবে, বিদেশি বিনিয়োগও আসবে। একটু জানতে চাইবো যে এই কমিশন কিন্তু অনেক উদ্যোগ নিয়েছে, আসলে অনেকগুলো বাস্তবায়নও হচ্ছে। আরেকটি উদ্যোগ আমরা জানি 30% শেয়ার হোল্ডিংয়ে যে বিষয়টা 9 তারিখ পর্যন্ত সময়, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? সেই সাথে ইনসাইড ট্রেডিং বন্ধের জন্য কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একটি ডেটাবেস তৈরি করা হচ্ছে, তো সেক্ষেত্রে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? আপনি ঠিকই বলেছেন, এই নতুন কমিশন আসার পর থেকে তারা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো রিফর্ম তারা করার চেষ্টা করেছেন এবং একটি জিনিস খুব লক্ষণীয় যে তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ডিসিশনগুলো দিয়ে দিচ্ছেন, কুইক ডিসিশনগুলো। হ্যাঁ, এবং এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে মার্কেটের প্র্যাকটিক্যাল সাইডটা ওনারা বুঝেন। এটি ঠিক, বাট হ্যাঁ, অনেক বেশি আইপিও এসে গেছে অল্প সময়ের মধ্যে, সেটিতে লিকুইডিটিতে একটু প্রবলেম হয়েছে। এর বাইরে আপনি আর কি আরেকটি কোশ্চেন কি ছিল যেন আপনার? সম্মিলিতভাবে যে 30% যে শেয়ার ধারণের ইস্যুটা প্লাস হচ্ছে 30% শেয়ার ধারণের সেটিও একটি এই কমিশনের শুরুর দিকের ইনিশিয়েটিভ এবং সেটিরও অনেক পজিটিভ ইম্প্যাক্ট আমরা পুঁজিবাজারে দেখেছি। যে সমস্ত কোম্পানিগুলোর 30% শেয়ার ধারণের নিচে ছিল, তারা যখন ক্যাপিটাল মার্কেটে 30% কোটা পূরণ করতে গিয়েছেন, তখন কিন্তু আমরা অনেকগুলো সিকিউরিটিজে সেটির পজিটিভ রেজাল্ট আমরা দেখেছি। তবে এটি এখনো শেষ হয়নি। এখনো পর্যন্ত আমরা জানি যে অনেকগুলো কোম্পানি আছে যাদের শেয়ার হোল্ডিং 30%-এর নিচে আছে। আমরা আশা করি যে ভবিষ্যতে এটি একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়া যদি থাকে তাহলে হয়তো এটির মাধ্যমে পুঁজিবাজারে আমরা ভালো ফলাফলই দেখতে পাবো। সেটাই আমরা প্রত্যাশা, সুশাসনটা ফিরে আসবে। সেই সাথে আমি যেটা বলছিলাম যে পুঁজিবাজারে কোম্পানিগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একটা ডেটাবেস তৈরি করা হবে ইনসাইডার ট্রেডিং বন্ধে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটি ইনসাইডার ট্রেডিং কম বেশি সারা পৃথিবীর সব মার্কেটেই হয়ে থাকে বলে সাধারণ বিনিয়োগকারীদের একটি পারসেপশন আছে। আর ইনসাইডার ট্রেডিংটাকে কন্ট্রোল করা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এখানে শুধু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একার দ্বারাই সম্ভব না। বাংলাদেশের আরো অনেকগুলো যে রিলেটেড যে অর্গানগুলো আছে, সবাইকে সমন্বিতভাবে যদি কাজ না করা হয় তাহলে এই ইনসাইডার ট্রেডিং ঠেকানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। শুধু একটি নামের লিস্ট করে আমি জানি না কতটুকু সুফল বয়ে আনবে, তবে এটা ইনসাইডার ট্রেডিং যত কম হয় ততই ভালো, সেটি ঠিক। বাট এটা কি আমাদের পুঁজিবাজারের জন্য এখন প্রায়োরিটি সেক্টর কিনা বা প্রায়োরিটি সাইট কিনা, সেটি আমার মনে হয় যারা রেগুলেটর আছেন তাদেরকে দেখতে হবে। বাট এটি আমার ব্যক্তিগত মতামত, খুব সহজ হবে না যে ধরুন আপনার সাথে আমি কথা বলছি, অফলাইনে কথা বলছি, আপনি কিভাবে এটাকে ঠেকাবেন? সো এটি এখনকার পরিস্থিতিতে কতটুকু প্রায়োরিটি পাওয়ার দরকার সেটা ওনারা বিবেচনা করবেন। বাট এটিকে একদম কন্ট্রোল করা, ঠেকানোটা খুব সহজ ব্যাপার না। বাট আমি শুধু একটি রিকোয়েস্ট করব, এটির মাধ্যমে যেন মার্কেটে কোনো একটি নেগেটিভ ভাইব না যায় যে লিস্ট করা হচ্ছে। কারণ বাংলাদেশ মার্কেট, হ্যাঁ, মানুষ অল্পতেই ওই গুজব বিভিন্ন দিকে চলে যায়। বাংলাদেশ মার্কেট কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না, আবার কতটুকু হচ্ছে মানে কথা বলার লিমিট, যেটিকে ইনসাইডার ট্রেডিং হিসেবে ধরা হবে না, নর্মাল রিসার্চ হিসেবে ধরা হবে। সো এটি কিন্তু অনেক টেকনিক্যাল ইস্যুস আছে এবং এই ধরনের রেগুলেশনের অনেক সময় মিস ইউজও হয়। সো আই এম শিওর যে যারা রেগুলেটর আছেন তারা সামগ্রিক ব্যাপারটিকে মাথায় নিয়ে এবং বাস্তবতাকে মাথায় নিয়ে এ ধরনের যে অ্যাকশনস আর ইনঅ্যাকশনস আর রেগুলেশনস সেটি নিশ্চয়ই তারা বিবেচনা করে এই ইনসাইডার ট্রেডিং নিয়ে তারা আগাবেন। সেটাই আর আমরা সেটা প্রত্যাশা করি। একদম শেষের দিকে ছোট করে একটু জানতে চাই যে আপনি তো ব্যাংকিং সেক্টরের মানুষ, তো বড় একটা সেক্টর আমাদের পুঁজিবাজার ব্যাংকিং সেক্টর, কিন্তু সেখানে আমরা এরকম মুভমেন্ট দেখতে পাচ্ছি না, বিমা খাতে যদিও দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন? আর কোভিডের মধ্যে আসলে আপনাদের যে প্রফিটেবিলিটি কি অবস্থা, আলটিমেটলি তারুল্যে কোনো প্রভাব পড়েছে এখানে? বিশেষ করে আমরা জানি যে প্রণোদনা প্যাকেজগুলো কিন্তু আপনারাই বাস্তবায়ন করছেন, আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, সেই সাথে ঋণের সুদের হারে যে ব্যাপারে সবকিছু মিলে একটু ছোট করে জানতে চাইবো আপনাদের প্রফিটেবিলিটি কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই সাথে সেক্টরের কি অবস্থা, টোটাল সেক্টরের আসলে পুঁজিবাজারকে কেন্দ্র করে। দেখুন, আপনি যদি একটু দীর্ঘদিন 1 বছর 1.5 বছরের টেনিউরও দেখেন, ব্যাংকিং খাতের জন্য
খাতে অনেকগুলো রেগুলেটরি চেঞ্জেস এসেছে এবং এই রেগুলেটরি চেঞ্জেসগুলো কিন্তু ব্যাংকের প্রফিটেবিলিটিকে নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে এবং সেটিরই রিফ্লেকশন আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম কথা যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট যেটি ছিল সেই ইন্টারেস্ট রেট অনেক কমিয়ে দেওয়া হলো। তো ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়ার ফলে কি হলো যে সাথে সাথে কিন্তু ব্যাংকের প্রফিটেবিলিটিতে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়লো ওটাতে না। তারপর আপনার কোভিড আসলো এবং আপনি জানেন যে কোভিডে তো যে যদি অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট হয় তাহলে ব্যাংকের প্রফিটেবিলিটিতে একটি ইম্প্যাক্ট পড়েন। যদিও গভর্নমেন্ট তার অনেক চেষ্টা করেছেন, স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন, সেন্ট্রাল ব্যাংকও তার মনিটারি পলিসির মাধ্যমে এগিয়ে এসেছেন বিভিন্ন খাতকে সহায়তা করার জন্য, তারপরে আমি বলবো যে প্রফিটেবিলিটিতে তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এবং সেটির রিফ্লেকশন। এর পাশাপাশি ব্যাংকিং সেক্টরে আপনি জানেন এখন কিন্তু 9%-এর ইম্প্যাক্ট সারাই মার্কেট এত বেশি লিকুইড যে ব্যাংকগুলো স্ট্রাগল করছে যে ভাই 9%-এর কমে 8%-এ লোন দিতে পারলেও খুব ভালো। তো কারণ তার ফান্ড পড়ে আছে যেটি সে ইনভেস্ট করতে পারছে না, এরকমও কিন্তু সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আপনি জানেন যে ক্রেডিট রিস্ক ক্লাইমেট বাংলাদেশে যেটা আছে সেখানে কিন্তু সেই রিস্ক কিন্তু কমেনি, রিস্ক কিন্তু হাই আছে। তো সেটার কারণে যদি অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট হয়ে থাকে তো এগুলো তো ব্যাংকের জন্য এই প্রফিটেবিলিটিতে একটু অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে এবং সেটির কারণেই হয়তো যে ইনভেস্টর যারা আছেন তারাও খুব সতর্কতার সাথে এই ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট করছেন। আবার আপনি জানেন ব্যাংকিং সেক্টর অনেক অনেক বড় সেক্টর, এটি একটি বিগ ক্যাপের একটি সেক্টর। তো সেখানে যদি বড় ধরনের র্যালি হতে হয় তাহলে কিন্তু আরো বেশি লিকুইডিটির ব্যাপার থাকে। এই সেক্টরের মুভমেন্টের মাধ্যমে আমাদের পুঁজিবাজার একটা ইতিবাচক দিক আমরা দেখবো সেই আশা করছি। আসলে একদমই সময় এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে নানা দিক ও কারণে কথা বলছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।